আহারে, এই হচ্ছে পৃথিবীর স্বর্গ। ও, এত সুন্দর জায়গা। बढ़िया बढ़िया लगा। बढ़िया। ভূস্বর্গ কাশ্মীর। ৮ থেকে ৮০ সবাই ভাবে একবার ঘুরে আসি। বরফে মোড়া পর্বতশৃঙ্গ, পাইনের ফাঁকে, রাস্তার মাঝে চারিদিকে বরফে সাদা, বরফ নিয়ে খেলা কিংবা বিভিন্ন স্নো অ্যাক্টিভিটিতে মজা নেওয়া। স্রোতস্বিনী নদী, চোখ জোড়ানো ভ্যালি, টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন্স বা গাছভর্তি আপেল, ডাল লেকে বোটিং, হাউস বোটে ডেটিং, ভাসমান মার্কেট, পশমিনা শাল, গুলমার্গের গন্ডোলা, শেষে বৈষ্ণোদেবী যাত্রা। এত কিছু বলে শেষ করা যায় না। সত্যি কাশ্মীর ভূস্বর্গ। কিন্তু ভূস্বর্গে বারবার হয় হানা বা বেড়াতে গিয়ে স্ক্যামে পড়া। প্রশ্ন অনেক। এখানে আসা যাওয়া, থাকা খাওয়া এবং ঘুরে দেখা, এই সমস্ত ডিটেলস দিতে তৈরি হচ্ছে আজকের কাশ্মীর ট্যুর গাইড। আর কাশ্মীর ট্যুর গাইড শুরু হয়ে যাবে শিয়ালদা থেকে। দাঁড়ান, কাশ্মীর রওনা দেওয়ার আগে 3টি কথা। নাম্বার 1, আপনার ট্যুর কি কাটরা থেকে শুরু করবেন নাকি জম্মু থেকে শুরু করবেন? আর 2 নম্বর কথা হচ্ছে, আপনার ট্যুরে কি বৈষ্ণোদেবী থাকবে? অর্থাৎ 6 রাত 7 দিনের ট্যুরটা হবে নাকি 7 রাত 8 দিনে হবে? আর তৃতীয় কথা হচ্ছে, আপনার এই ট্যুরটা আপনি নিজে করবেন নাকি কোনো এজেন্সি ধরে যাবেন? আমি একটা এজেন্সি ধরে গিয়েছিলাম, মোটামুটি বেশ ভালো ঘুরিয়েছে। নম্বর আমি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। এবার কথা হচ্ছে, কাশ্মীর কখন যাওয়া ভালো হবে? দেখুন, কাশ্মীরের এরকম বেস্ট সিজন বলে কিছু হয় না। মোটামুটি এখন অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি প্রচুর স্নোফল পাবেন, অর্থাৎ বরফ আর বরফ। মার্চ থেকে মে মাসের মধ্যে যান তাহলে বরফ তো প্রচুর পাবেনই, সেই সঙ্গে পাবেন টিউলিপ গার্ডেন। কিন্তু এই সময় কোনো ভ্যালি দেখা যাবে না। কিন্তু আপনি যদি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে যান তাহলে একেবারে সবুজ ভ্যালি পাবেন, আর সেই সঙ্গে অবশ্যই আপেলও পাবেন। যাই হোক, এগুলো হলো। এবার কথা হচ্ছে, কলকাতা থেকে কাশ্মীর আপনি কিভাবে যাবেন? কলকাতা থেকে জম্মু যাওয়ার 3টি ট্রেন রয়েছে, যথা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, যেটা সপ্তাহে মঙ্গল, শুক্র এবং শনিবার যায়। শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেস, যেটা শুধুমাত্র সোমবার যায়। এবং কলকাতা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিনই চলে। এই ট্রেনগুলির ভাড়া স্লিপার হলে 750 থেকে 800 টাকা এবং 3AC হলে 2000 টাকা পড়ে। আর যদি আপনারা ফ্লাইটে যেতে চান তাহলে সরাসরি শ্রীনগর নামতে হবে। এক্ষেত্রে আপনাদের ঝামেলা যেমন কম হবে, সময়টাও কম লাগবে, কিন্তু খরচটা একটু বেশি হবে। এছাড়াও কলকাতা থেকে ট্রেনে দিল্লি, দিল্লি থেকে আবার ট্রেন পাল্টে জম্মু কিংবা কাটরা যেতে পারেন। দেখুন, এই 2025 কিংবা 2026 সালে যদি আপনি কাশ্মীর ট্যুর করতে চান তাহলে আমি বলবো কলকাতা থেকে প্রথমে ট্রেনে চলে যান দিল্লি, আর দিল্লি থেকে ট্রেন পাল্টে কাটরা, কাটরা থেকে বন্দে ভারত করে একেবারে সোজা শ্রীনগর চলে যান। অর্থাৎ এই কাশ্মীর যাওয়াটা আপনি পুরোটাই ট্রেনে যেতে পারছেন। এটা কিন্তু একটা আরামদায়ক জার্নি। নিউ দিল্লি থেকে বেশ কিছু ট্রেন রয়েছে কাটরা যাওয়ার, তার মধ্যে অন্যতম বিকেল 3টের বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়া রয়েছে সন্ধ্যা 7টার শ্রী শক্তি এক্সপ্রেস। এই দুটি ট্রেনে যাওয়া সবচেয়ে ভালো হবে। সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। ভাড়া পড়বে স্লিপার 395 টাকা আর এসি 1040 টাকা। কাটরা নেমে আপনাকে ভাবতে হবে আপনি কি বৈষ্ণোদেবী ট্যুর কমপ্লিট করে তারপর শ্রীনগর যাবেন নাকি ডাইরেক্ট শ্রীনগর যাবেন। আমি বলবো আপনারা ডাইরেক্ট শ্রীনগর চলে যান। শ্রীনগর ঘুরে দেখুন, পেহেলগাম ঘুরে দেখুন, তারপর ওখান থেকে বৈষ্ণোদেবীটা কমপ্লিট করে বাড়ি ফিরুন। এক্ষেত্রে কাটরা থেকে সকাল 8:10 বন্দে ভারত ধরতে হবে, যা সকাল 11টায় শ্রীনগর পৌঁছে দেবে। এই ট্রেনের ভাড়া 720 টাকা। কেউ যদি এই ট্রেনটা ধরতে না পারেন তাহলে দুপুর 2:55 বন্দে ভারত ধরতে পারেন। কাশ্মীর ট্রেনে যাওয়া যেমন আরামদায়ক তেমনি সময় সাশ্রয়। সর্বোপরি অসাধারণ দৃশ্য গোটা রাস্তা জুড়ে দেখতে দেখতে শ্রীনগর পৌঁছে যাবেন। এবার আমরা স্টেশনের বাইরে যাব, গিয়ে বাইরে থেকে কি করা যায় দেখি। শ্রীনগর আপনি নেমে পড়লেন। নেমে আপনার এখানে দুটো কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আপনি যদি এখানকার পোস্টপেড সিম নিতে চান
সেক্ষেত্রে আপনি নিতে পারেন। না হলে আপনি শ্রীনগর গিয়েও নিতে পারেন, প্রচুর দোকান পেয়ে যাবেন। আর দ্বিতীয় কাজ, অবশ্যই এখান থেকে আপনাকে একটা গাড়ি ঠিক করতে হবে বা শেয়ার গাড়িতে করে আপনি শ্রীনগরে যে হোটেল ঠিক করেছেন সেই পর্যন্ত যেতে হবে। আর এর বাইরেই কিন্তু শ্রীনগরের বাইরে এরকম অটো পেয়ে যাবেন, প্রচুর অটো রয়েছে। আর একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন এখান থেকে বাসও যায় এবং শেয়ার গাড়িও যায়। এই যে প্রচুর গাড়ি দেখুন, একদম একটু বাইরে বেরিয়ে এলেই এরকম প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। এখান থেকে গাড়ি নিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারেন আপনাদের হোটেলে। আমি কিন্তু শেয়ারে যাইনি, কারণ আমি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্স নামক একটি ভ্রমণ এজেন্সির সাথে, তাই হোটেল এবং গাড়ি ওরাই ঠিক করে দিয়েছিলেন। যাই হোক, অবশেষে হোটেলে পৌঁছাই। আমি ছিলাম হোটেল নিশারে। এখানে রুম ভাড়া পড়েছিল 1,500 থেকে 2,000 টাকা। শ্রীনগর তো পৌঁছালেন, এবার অবশ্যই আপনার হোটেল দরকার। দেখুন, শ্রীনগরের বিভিন্ন জায়গায় কিন্তু হোটেল রয়েছে। আপনি ডাল লেকের আশপাশে একটু কম ভাড়া দেখে নিতে পারেন। আমি ছিলাম খেয়াম চকে, আপনারা এখানেও থাকতে পারেন কিংবা লাল চকেও থাকতে পারেন। যেখানেই থাকেন না কেন ওইখান থেকে আপনারা সব ঘুরে দেখতে পারবেন। তবে ডাল লেকের আশপাশে কিছু বাঙালি থাকা এবং খাওয়ার হোটেল আমি দেখেছিলাম, সেগুলো একটু দেখাই। এই একটা দেখছি স্বাগতম বাঙালি ধাবা, মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত সব পাওয়া যায় এখানে। এই হচ্ছে তাপস পাল, এই হচ্ছে ফোন নাম্বার। তো এরকম জায়গায় আপনারা থাকা খাওয়া করতে পারেন। এবার আমরা হেঁটে এগোচ্ছি ডাল লেকের দিকে, কারণ ওখানেও প্রচুর বাঙালি থাকা খাওয়ার হোটেল রয়েছে। শ্রীনগর এসে এই তো আমি খুঁজছিলাম বাইক রেন্টাল, এই হচ্ছে ফোন নম্বর। অর্থাৎ যারা এখানে এসে নিজেরা বাইক রেন্ট করে ঘুরতে চান তাদের জন্য ওই নাম্বার দেওয়া থাকলো। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাঙালি ধাবার সামনে। এখানেও কিন্তু বাঙালি খাবার দাবার পাবেন। সোনার বাংলা বাঙালি ধাবা, একদম মুসুরির ডাল, আলু পোস্ত সহ সব। এই হচ্ছে ফোন নম্বর। এই যে সোনার বাংলা এই হোটেল, এই হোটেলে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন এইটাই। আরে আমি তো এগোতেই পাচ্ছি না। এটা হচ্ছে আশা বাঙালি ধাবা, মানে বাঙালি ধাবা এখানে প্রচুর। এটা সোনালী বাঙালি ধাবা, এই ফোন নাম্বার আছে। হ্যাঁ, কার্তিক বাবুর হোটেল। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম ডাল লেক। মানে ডাল লেকের সামনে বললে হয়ে যাবে না? কোনাখান ডাল লেক গেট। যাই হোক, ওই দিন আপনারা বিকেলটা পায়ে হেঁটে ডাল লেক এবং পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে দেখতে পারেন। আর এভাবেই আপনাদের একটা দিন শেষ হবে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। শ্রীনগরে আজকে দ্বিতীয় দিন। শ্রীনগর থেকে আজকে সোনমার্গ আপনারা ঘুরে দেখুন। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 থেকে 90 কিলোমিটার। শ্রীনগর থেকে শেয়ার গাড়িতে সোনমার্গ ঘুরে দেখা সম্ভব নয়, তাই গাড়ি বুকিং অবশ্যই করতে হবে। আর এজেন্সি ধরে গেলে ওরাই সব ঠিক করে দেবে। গাড়ি ভাড়া 4 থেকে 6,000 টাকা পড়তে পারে, তবে সিজনে ওঠানামা করে। সোনমার্গ যাওয়া এখন অনেক সহজ হয়েছে, কারণ নতুন টানেলের ভেতর দিয়ে যাওয়া হয়। আগে পুরনো রোডে শীতকালে যাওয়াই যেত না বরফের জন্য। মানে কাশ্মীর যে সত্যিকারে ভূস্বর্গ, এখানে না আসলে বোঝা যাবে না। সোনমার্গে আমার যেটা প্রথমেই বলার আছে যে এখানে কিন্তু প্রচুর স্ক্যাম হয়। মানে আপনাকে প্রচুর বার্গেনিং করতে হবে, দাম দর করতেই হবে, না হলে আপনি ঠকবেন। আর কি, এর কোনো বিকল্প নেই। তো এখানে অনেক রকম এই স্নো অ্যাক্টিভিটিস রয়েছে, আপনি যা কিছু করতে পারেন। জার্নি স্টার্ট, বিরাট থ্রিলিং ব্যাপার। এই স্নো বাইকের রেন্ট 1,000 টাকা পার পার্সন হিসাবে আমরা বুকিং করেছিলাম, কিন্তু ওরা অনেক বেশি চেয়েছিল। ওরা কিছুটা উপরে এনে ছেড়ে দেবে। এবার এখানে বরফের উপর কিছুটা হাঁটাহাঁটি করে রিলস বানিয়ে ফিরে আসতে হবে। তবে রিলস বানাতে একটা 100 থেকে 200 টাকা চাই, এখানেও দরদাম করতে হবে। আপনি যদি সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময় আসেন তবে এখানে কিন্তু বরফ থাকবে না, ভ্যালি থাকবে। তখন ঘোড়ায় করে থাজিবাস হিমবাহ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রেও আপনাকে দরদাম করতে হবে। আর এই যে পর্চি, এই পর্চিটা কিন্তু ফেলবেন না। এটাই আপনি লাইন দিয়ে মানে শেষে যাওয়ার জন্য বাইক খুঁজতে হবে, এটা ফেললে আর হবে না। এখন এই গাড়িতে করে যাব। এই সোনমার্গে এসেও অনেক ঘোরার জায়গা রয়েছে, সেই পয়েন্টগুলো আমরা ঘুরে দেখতে যাচ্ছি আমাদের এই গাড়িতে করে। এখানে গাড়ি ভাড়া 3 থেকে 4,000 টাকা পড়বে। আর পয়েন্ট বলতে এন্ড ভিলেজ অফ কাশ্মীর, ফিশিং পয়েন্ট, গ্রেট লেক ট্রেকিং পয়েন্ট ইত্যাদি। এখানেও স্নো অ্যাক্টিভিটি করতে পারেন, বিশেষ করে স্লেজ গাড়ি।
একজনের ভাড়া পড়ে 200 টাকা, তবে ওরা কিন্তু অনেক বেশি চাইবে, তাই দরদাম করতেই হবে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে দেখছি, এই এখান থেকে কিছু খাওয়া যায় কিনা দেখি। একটা প্যাটিস নিয়েছে 20 টাকা। দুপুরে এখানে কিছু খাওয়া দাওয়া করে ফিরে আসুন শ্রীনগর হোটেলে, আর এইভাবেই একটা দিন শেষ হবে। আবার একটা নতুন সকাল শ্রীনগরে, আজকে আমাদের তৃতীয় দিন। এই সুন্দর সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব আজকে গুলমার্গে। সোনমার্গের মতো গুলমার্গেও শেয়ার গাড়ি খুবই কম। শেয়ার গাড়িতে এলে প্রথমে টানমার্গ, তারপর আবার শেয়ারে গুলমার্গ যেতে হবে। আর যদি আপনি গাড়ি রিজার্ভ করেন তাহলে 4 থেকে 5,000 টাকা পড়বে। কিন্তু বরফের সময় এলে টানমার্গ থেকে আবার গাড়ি রিজার্ভ করা লাগবে, কারণ সাধারণ গাড়ি গুলমার্গে বরফের রাস্তায় চলতে পারবে না। তাই চেন লাগানো চাকা যে গাড়িতে থাকে সেই গাড়ি রিজার্ভ করে গুলমার্গ যেতে হবে। এইটা হচ্ছে ট্যানমার্গের এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। গাড়ি আমরা ট্যানমার্গ থেকে এখান থেকে ঠিক করেছি। গাড়ি এখান থেকে বিভিন্ন ভাড়া নেয়। गुलमर्ग आना जाना 2500 रुपया चैन वाला गाड़ी है। हाँ। और अगर द्रंग जाओगे द्रंग के लिए 1000 टका लेता है आना जाना के लिए। গুলমার্গের আর এক নাম এনারা নিজেরাই দিয়েছে ক্যাশমার্গ, মানে বিনা কারণে প্রচুর খরচ। সোনমার্গের তুলনায় গুলমার্গে খরচটা অনেক বেশি। এখানে জুতো ভাড়া 200 টাকা, জ্যাকেট ভাড়া 200 টাকা, মোজা এক জোড়া কিনলে 100 টাকা। এছাড়াও স্নো অ্যাক্টিভিটি তো আছেই। এই যে বাইকগুলো, এগুলোতেও আপনারা ঘুরতে পারেন। এগুলো কিন্তু 2 থেকে 2,500 টাকা ভাড়া নেবে শুধুমাত্র এই ড্রাঙ্ক ফলস যাওয়ার জন্যে। এইরকম গাড়িগুলো। ড্রাঙ্ক ফলস একটি কৃত্রিম জলপ্রপাত। জায়গাটি বেশ সুন্দর। বরফের মধ্যে কিছুটা ঘোরাঘুরি করে চলে আসুন গুলমার্গ রোডে। প্রপার গুলমার্গ যাওয়ার আগে হাবা খাতুন পয়েন্টটিও দেখে নিন। এরপর সানশাইন পিক ভিউ পয়েন্টও দেখে নিন। সাধারণ ভিউ কিন্তু এখান থেকে। এবার গুলমার্গে প্রবেশ করুন, তবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি বুকিং করবেন। এখানে প্রচুর স্ক্যাম হয়, দরদাম তাই করতেই হবে। গুলমার্গেও বেশ কিছু ঘুরে দেখার পয়েন্ট রয়েছে, যেমন গুলমার্গ মিউজিয়াম, টিকিট নেয় 50 টাকা। রাজা হরি সিংয়ের প্যালেস, টিকিট 50 টাকা। এরপর চলে আসুন মূল স্নো অ্যাক্টিভিটির জায়গায়। তবে অবশ্যই মনে রাখবেন, এখানে আপনি যে অ্যাক্টিভিটি করবেন না কেন অবশ্যই দরদাম করে তারপরে করবেন। এছাড়া এখন গুলমার্গে হেলিকপ্টার রাইডও চালু হয়েছে, কিন্তু গুলমার্গের প্রধান আকর্ষণ হলো অবশ্যই গন্ডোলা রাইড। গন্ডোলা রাইডের প্রথমে টিকিট নিয়ে বলি। এখানে অনলাইন অফলাইন দুভাবেই টিকিট পাওয়া যায়। অফলাইনে যদি টিকিট পেতে চান তাহলে যেদিন গন্ডোলা চড়বেন সেদিন সকাল 7টার মধ্যে এখানে আসতে হবে। আর অনলাইন টিকিট 2 থেকে 3 মাস আগে কেটে রাখবেন। আর কিভাবে টিকিট কাটতে হবে সেটা দেখাই। অনলাইন গন্ডোলা বুকিং করতে হলে প্রথমে গুগল ক্রোম ওপেন করে গুলমার্গ গন্ডোলা সার্চ করুন। এরপর জম্মু কাশ্মীর কেবল কার কর্পোরেশন সাইটে গিয়ে ক্লিক করুন। নিচে অনলাইন বুকিং, এখানে গুলমার্গ গন্ডোলা ক্লিক করে প্রথমে রুট সিলেক্ট করুন, অর্থাৎ ফার্স্ট ফেজ নাকি সেকেন্ড ফেজ। এবার ডেট সিলেক্ট করুন, সঙ্গে নিচে ভিজিটিং টাইমও সিলেক্ট করুন। এরপর কত সিট অ্যাভেলেবেল আছে সেটা দেখে নিন। এবার প্রসিড টু নেক্সট ক্লিক করে প্রথমে ইন্ডিয়ান, তারপর অ্যাড ভিজিটরে কতজন আপনারা যাবেন সেটা অ্যাড করুন। সর্বোচ্চ 5 জনের একসাথে হয়। এবার ফোন নম্বর এবং ইমেল দিয়ে সামারিটা ভালো করে দেখে নিন। নিচে আই অ্যাম নট রোবটে ক্লিক করে ক্যাপচা দিয়ে প্রসিড টু পে করলেই আপনার টিকিট হয়ে যাবে। গন্ডোলার টাইমিং গরমকালে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, শীতকালে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এবার ভাড়ার ব্যাপারে বলি। ফার্স্ট ফেজ গেলে 810 টাকা এবং সেকেন্ড ফেজ গেলে 1010 টাকা। দুটো একসঙ্গে করলে 1820 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের ফ্রি থাকবে। এবার বলি ফার্স্ট ফেজে গেলে কি করতে পারবেন। এখানে অনেক স্নো অ্যাক্টিভিটি রয়েছে, যেমন স্কেটিং, স্নো বাইকিং, স্লেজ গাড়ি, এয়ার লিফট ইত্যাদি। বর্তমানে এখানে ইগলুর ব্যবস্থাও করা হয়েছে। ঠান্ডায় কিছু সময় এর ভেতরে কাটাতে পারেন, তবে খুবই কস্টলি। সেকেন্ড ফেজে টপে উঠে বরফ আর চূড়া দেখবেন। গন্ডোলা চড়ে সোজা শ্রীনগরে আপনার হোটেলে ফিরে আসুন, আর এভাবে আরও একটা দিন শেষ হবে। গুড মর্নিং। শ্রীনগরে আজকে আমাদের চতুর্থ দিন। আমরা শ্রীনগর আজকে লোকাল সাইট সিনিং করব।
শ্রীনগর লোকাল ঘুরে দেখতেও আপনাকে একটি গাড়ি কিংবা অটো রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে চলে আসুন নিশাদবাগে। টিকিট পড়বে 30 টাকা। 1700 খ্রিস্টাব্দে মির্জা আবুল হাসান এই নিশাদবাগ তৈরি করেন। উনি আসলে নূরজাহানের ভাই ছিলেন। ডাল লেক পাড়ে মুঘলরা এরকম অনেক গার্ডেন্স তৈরি করেছিলেন। একদিকে জাবারবান পর্বত, অন্যদিকে ডাল লেক। এইভাবে পরপর শালিমার গার্ডেন, চশমে শাহী, পরী মহল, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি দেখে নিন। এছাড়াও হজরতবাল মসজিদ, শঙ্করাচার্য মন্দির, ডাল লেকের চারচিনার এবং মার্চ বা এপ্রিলে এলে টিউলিপ গার্ডেন অবশ্যই দেখবেন। আর এসব শেষে কাশ্মীরের বিখ্যাত ওয়াজন অবশ্যই খাবেন। তারপর শপিং, এখানকার বিখ্যাত শাল বা অন্য কিছু। এভাবে আরও একটা দিন শেষ হবে। ট্যুর তো আপনার শেষ হলো, কিন্তু চেষ্টা করুন এক রাত হাউস বোটে কাটানোর জন্য। আর সেই জন্য ওই ট্যুর শেষ করে সোজা চলে আসুন ডাল লেক পাড়ে। সন্ধ্যা প্রায় লেগে গেছে। এখন হাউস বোটের এখানে এসে দাঁড়িয়ে আছি। মানে এখান থেকে ওই পাড়ে অনেক হাউস বোট রয়েছে, সেখানে কোনো একটা জায়গায় আমাদের নিয়ে যাবে। কথা যখন হাউস বোট নিয়ে উঠল, তবে এর প্রয়োজনীয় তথ্যগুলো জানিয়ে রাখি। প্রথম কথা, বুকিং কিভাবে করবেন। বুকিং অনলাইন অফলাইন দুভাবেই করতে পারেন, কিন্তু আপনি যেভাবেই বুকিং করুন না কেন এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন। প্রথমত লোকেশান জেনে নিন ভালো করে, এর লোকেশানটা ঠিক কোথায়। ডাল লেকের অনেক ভেতরে নাকি ঝিলাম নদীর পাড়ে, এই রকম জায়গায় বুকিং করবেন না। এগুলো সস্তা হলেও ভালো হবে না। চেষ্টা করুন রাস্তার কাছাকাছি গোল্ডেন লেকের আশপাশে 7 থেকে 12 নম্বর গেটের পাশাপাশি কোথাও নেওয়ার। 2 নম্বর বলবো ফুড ইনক্লুডেড কিনা সেটাও দেখে নিন। এখানে বাইরে কোনো হোটেল নেই যে সেখানে গিয়ে খাবেন। এই হাউসবোটের খাবারই আপনার খেতে হবে, এই জন্য ভালো করে এটা লক্ষ্য রাখবেন। 3 নম্বর বলবো শিকারা রাইড 1 ঘন্টার ইনক্লুডেড থাকে। যদি সেটা না থাকে তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা অনেক খরচ দিতে হবে। 4 নম্বর বলবো পিক আপ এবং ড্রপের সুবিধা আছে কিনা সেটাও দেখে নিন। অর্থাৎ শিকারা করে হাউস বোটে যাওয়া এবং ফেরার পথে আবার শিকারা করে পৌঁছে দেওয়া। এবার আসা যাক হাউস বোটের ভাড়া নিয়ে। দেখুন ভাড়া এখানে বিভিন্ন রকম আছে। ধরে নিন 2 জন হলে 3 থেকে 20,000 টাকা পর্যন্ত আছে। তবে এর মধ্যে সবই ইনক্লুডেড। তবে সস্তায়ও পাবেন, কিন্তু সেখানে অনেক কিছুই থাকবে না। হয়তো শুধুমাত্র রুম পাবেন, লোকেশন ভালো হবে না, পিক আপ ড্রপ কিংবা ফুড ইনক্লুডেড নাও থাকতে পারে। রাতের এই শিকারা রাইডও কিন্তু অন্য অভিজ্ঞতা এনে দেবে আপনাকে। এর ভাড়া 4,000 টাকা পড়েছে, দুজনের থাকা খাওয়া এবং 1 ঘন্টার বোট রাইড। হাউসবোট সম্পর্কে আপনাদের লাস্ট একটা কথা বলি, অবশ্যই 1 রাতের জন্য বুকিং করুন, না হলে বোরিং লাগবে, কারণ ওই একটা জায়গায় আপনাকে ঘোরাঘুরি করতে হবে। এবার শিকারা রাইড সম্পর্কে বলি। প্রথমেই বলবো ভাড়া সম্পর্কে। ভাড়া ওরা অনেক বেশি বলবে, তাই প্রচুর দরদাম আপনাদের করতেই হবে। এখানে ঘন্টা হিসাবে এবং পয়েন্ট হিসাবে এই শিকারা বুকিং হয়। 1 ঘন্টা হলে সরকারি রেট রয়েছে 790 টাকা, তবে ওরা অনেক বেশি বলবে। চেষ্টা করুন 800 থেকে 1200 টাকার মধ্যে রাখতে। আর 2 ঘন্টা হলে 1600 থেকে 2000 টাকার মধ্যে। আর এই শিকারা করে বেশ কিছু পয়েন্ট আপনারা ঘুরে দেখতে পারেন, যেমন গোল্ডেন লেক, মিনা বাজার, ফ্লোটিং মার্কেট, নেহেরু পার্ক, কবুতরখানা, আইল্যান্ড ক্যাফে ইত্যাদি। হাউস বোটে 1 রাত থেকে এবং এখানে শিকারা রাইড করে আপনারা এইখান থেকে রওনা হয়ে যান সোজা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্ল্যান হলো পেহেলগাম যাওয়ার পথে প্রথমে পামপুরে জাফরান ক্ষেত দেখব, তারপর কেশর এবং ড্রাই ফ্রুট কিনে আপেল বাগান হয়ে পেহেলগাম পৌঁছাবো। আর এই হচ্ছে জাফরান ক্ষেত, এই অরিজিনাল কেশর। 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রাম, 10 ग्राम। ये रोजबेरी हॉट फंक्शन हॉट स्ट्रो के लिए यहाँ की ड्राई कीवी होता है, यहाँ की पीच होता है। खा के देखो, टेस्ट कर लो। আপেল আপনারা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময় পাবেন। পেহেলগামে প্রথমেই আমাদের প্ল্যান হোটেলে না গিয়ে মিনি সুইজারল্যান্ড মানে বৈশরণ ভ্যালিতে যাব। আর এইটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্ট থেকেই কিন্তু ঘোড়ায় করে, প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে, এই ঘোড়ায় করে বৈশরণ ভ্যালি সহ নানান জায়গায় যাবে। এখান থেকেই জুতো এবং ঘোড়া ভাড়া করে প্রায় ঘন্টাখানেক জার্নি করার পর পৌঁছানো যায় বৈশরণ ভ্যালি। তবে জঙ্গি হানার পর বন্ধ হয়ে গেছিল, লাস্ট আপডেট আমার কাছেও নেই।
তবে খুললে অবশ্যই ঘুরে দেখবেন। খুবই ডেঞ্জার রাস্তা পার হয়ে পৌঁছাতে হয় এখানে, তবে একবার ভ্যালিতে পৌঁছে গেলে ভালো লাগবেই। কিছুটা সময় এখানে কাটিয়ে হোটেলে ফিরে আসুন। এবার হচ্ছে পেহেলগামে হোটেল। দেখুন, পেহেলগাম বেশ খানিকটা জায়গা, এখানে হোটেলও প্রচুর আছে, তবে চেষ্টা করুন লিডার নদী গেছে তার আশপাশে কোনো হোটেল বা হোমস্টে নেওয়ার। এই হচ্ছে লিডার নদী আর আমাদের কটেজ হচ্ছে এইটা, একেবারে এই লিডার নদীর পাড়েই। এই রকম প্রচুর হোটেল এবং কটেজ রয়েছে এখানে। পেহেলগাম একটু কস্টলি জায়গা, কিন্তু এখানে প্রচুর হোটেল বা কটেজ বা হোমস্টে রয়েছে। আপনি একটু গাড়ি নিয়ে এসে খোঁজাখুঁজি করলে এগুলো পেয়ে যাবেন। হোটেল আইসল্যান্ড, এখানে হোটেল ভাড়া 1,500 থেকে 3,000 টাকা পড়বে, আর এই হোটেলের ভাড়া আরও বেশি, তবে এর লোকেশন ভালো। যাই হোক, এই হোটেলেই আজকের রাত কাটিয়ে রাতের খাবার শেষে আজকের দিনটাও শেষ হবে। গুড মর্নিং। কাশ্মীর ভ্রমণে আজকে আমাদের 6ষ্ঠ দিন। আজকে আমরা এখান থেকে ঘুরে দেখব ABC, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন প্রথমে চন্দনওয়ারি। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এলে এখানে প্রচুর বরফ পাবেন, আর এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু হয় জুন থেকে আগস্টের মধ্যে। এরপর বেতাব ভ্যালিতে আসুন, 100 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে কিছুটা ঘোরাঘুরি করে সময় কাটান। আবার রওনা দিন আরু ভ্যালির পথে। আরু ভ্যালি এই পেহেলগামের অন্যতম একটি সুন্দর জায়গা, তবে প্রকৃত ভ্যালি দেখতে হলে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আসতে হবে। ABC ঘোরা হয়ে গেলে এখান থেকে আপনারা রওনা হন কাটরার উদ্দেশ্যে। আর যদি কেউ বৈষ্ণোদেবী ট্যুর না করতে চান তাহলে এইখান থেকেই রওনা দিন জম্মুর দিকে, আর সেখান থেকেই ট্রেন ধরে বাড়ি পৌঁছে যান। আমরা যদিও বৈষ্ণোদেবী করব, তাই এখন যাচ্ছি আমরা কাটরার দিকে। পেহেলগাঁও থেকে কাটরার দূরত্ব প্রায় 200 কিলোমিটার, যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, অর্থাৎ রাত হয়ে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। পরের দিন সকালেই বৈষ্ণোদেবী যাত্রা শুরু করতে পারবেন। কাটরা পৌঁছেও আপনার দরকার হোটেলের। কাটরা অনেক বড় জায়গা, প্রচুর হোটেল রয়েছে, একেবারে 700-800 টাকা থেকে শুরু করে 2,000, 3,000, 5,000 পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে কাটরাতে। আপনি কাটরা এসে খুঁজে খুঁজে যে কোনো একটা হোটেল বুক করতে পারেন, দাম দর করে বুকিং করে নেবেন, কোনো অসুবিধা নেই। প্রচুর হোটেল, প্রচুর। আমরা ট্যুর পিকার্স নামক ভ্রমণ এজেন্সির সঙ্গে গিয়েছিলাম, ওরাই আমাদের বাসস্ট্যান্ডের পাশে এই হোটেল ঠিক করে দিয়েছিল। বৈষ্ণোদেবীতে উঠতে গেলে আপনাদের এখান থেকে এই কাটরা থেকেই RFID করতে হবে। RFID মানে ওখানে আপনি যে অ্যাক্সেস করতে পারবেন তার একটা পর্চি, সেটা আপনাকে এইখান থেকেই করে নিয়ে যেতে হবে। RFID এই কাটরা বাসস্ট্যান্ডের পাশে করা হয়, এছাড়া 2-4 জায়গায় করা হয়। RFID কিন্তু অবশ্যই করে নিয়ে যাবেন, এবং এটা করতে লাগবে অরিজিনাল আধার কার্ড, এবং যারা যারা এই যাত্রায় যাবেন প্রত্যেককে অফিসে যেতে হবে, কারণ তাদের ছবি তোলা হবে। আর এই পর্চি বা RFID দেওয়া হয় সকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। RFID হাতে পেলে একটা অটো নিয়ে চলে আসুন বৈষ্ণোদেবী যাত্রার প্রবেশ পথে। এখানে সব কিছু চেক করা হবে, তাই RFID এবং অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখবেন। জয় মাতা দি। এই হচ্ছে অফিস, সরকারি অফিস। এখান থেকে পিট্টু, ঘোড়া, পালকি সব বুকিং করতে হবে। সরকারি অফিস থেকে ঘোড়া ভাড়া পড়বে 1300 থেকে 1400 টাকা, পেরাম্বুলেটার ভাড়া পড়বে 900 থেকে 1000 টাকা, অর্ধকুমারী পর্যন্ত 400 টাকা, আর ডলি বা পালকি ভাড়া নির্ভর করে ওজনের উপর, ধরে নিন 5 থেকে 10,000 টাকা। তবে এই ভাড়া সময়ের সাথে পরিবর্তন হয়। জয় মাতা দি, জয় মাতা দি। যাওয়ার পথে অবশ্যই একটা 20 টাকা দিয়ে লাঠি কিনে নেবেন। শ্রী মাতা বৈষ্ণোদেবী বাথিং ঘাট। এইটাই হচ্ছে বানগঙ্গা। এখান থেকে অনেকে স্নান করে তারপরে যাত্রা শুরু করে। বৈষ্ণোদেবী মোট 13 কিলোমিটার যাওয়া এবং 13 কিলোমিটার আসা, অর্থাৎ 26 কিলোমিটারের। হেঁটে গেলে খুব একটা কষ্ট হয় না। যাওয়া আসা 10 থেকে 16 ঘন্টার সময় লাগবে। আর যাওয়ার পথে বেশ কিছু পয়েন্টও দেখে নেবেন। তার মধ্যে প্রথমেই চরণ পাদুকা মন্দির। আমরা একটুখানি হাঁটার পরেই পেয়ে গেলাম চরণ পাদুকা মন্দির। চরণ পাদুকা মন্দির থেকে অর্ধকুমারী পর্যন্ত রাস্তাটা একটু খাড়াই। যাওয়ার পথে প্রচুর খাবারের দোকান, বিশ্রাম নেওয়ার জায়গা এবং টয়লেট রয়েছে। জয় মাতা দি। অনেক দূর চলে এলাম, কষ্ট টষ্ট খুব একটা কিছু হয়নি।
এইখান থেকে অর্ধকুমারী মাত্র 700 মিটার। এই অর্ধকুমারী মন্দির মানে শ্রী মাতা দেবী কিন্তু এইখানে এসে এই অর্ধেক রাস্তায় এসে রেস্ট নিয়েছিলেন। এইখান থেকে এসে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা এইদিকে আর একটা এইদিকে। এইদিকে গেলে আপনি অর্ধকুমারী পাবেন। এই অর্ধকুমারী থেকে ভবন পর্যন্ত 5.5 কিলোমিটার রাস্তায় ব্যাটারি চালিত গাড়ি চলে। ভাড়া পড়ে 450 টাকা একজনের। তবে অবশ্যই অনলাইনে আগে থেকে টিকিট কাটতে হবে, অফলাইনে কেউ আশা নিয়ে আসবেন না। বৈষ্ণোদেবী যাত্রায় রাস্তায় বিভিন্ন জায়গায় রয়েছে ভোজনালয়ে, এখানে খুব কম পয়সায় খাওয়া দাওয়া করতে পারবেন। মন্দিরের উচ্চতা হচ্ছে 5200 ফিট। হেলিকপ্টার বুকিং নিচের দেওয়া ওয়েবসাইট থেকে অনলাইনে করতে পারেন, অফলাইনে কাটরা নিহারিকা কমপ্লেক্স থেকে চেষ্টা করতে পারেন। ভাড়া অনওয়ে 2200 থেকে 2400 টাকা এবং রাউন্ড ট্রিপ অর্থাৎ যাওয়া আসা 4200 থেকে 4500 টাকা পড়বে। পার্বতী ভবন এবং মনোকামনা ভবনে রাত কাটাতে পারেন, এক্ষেত্রে ডরমেটরির ভাড়া পড়ে 200 থেকে 250 টাকা। এইগুলো নিহারিকা কমপ্লেক্স থেকেই বুকিং করতে হয়। আর ব্যাগপত্রও এখানেই রেখে যাওয়া ভালো হবে, কারণ মন্দিরের ভেতরে ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, মোবাইল, ক্যামেরা কিছুই নিয়ে যাওয়া যাবে না। জলের বোতল সঙ্গে রাখতে পারেন, কারণ ভিতরে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে। কথিত আছে মাতা বৈষ্ণোদেবীকে যখন ভৈরবনাথ তাড়া করেন তখন হনুমানজির সাথে এই ত্রিকুট পাহাড়ে যাত্রা শুরু করেন। মাঝপথে অর্ধকুমারীতে বিশ্রাম নিয়ে শেষে হনুমানজি এই গুপ্ত গুহার মধ্যে মাতাকে নিয়ে আসেন। ভৈরবনাথ তাদের খোঁজে যখন এই গুহায় প্রবেশ করেন, মাতা তখন মহাকালী রূপ ধারণ করে তার খড়গ দিয়ে ভৈরবনাথের মুণ্ডচ্ছেদ করেছিলেন। ভৈরবনাথ মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে খোলা থাকে সকাল 7:30 থেকে বিকেল 6টা পর্যন্ত। ভাড়া পড়ে একজনের 100 টাকা। তবে টিকিট কাটার সময় প্রত্যেককে যেতে হবে, আলাদা লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হবে। এছাড়াও আপনি পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় করেও মন্দিরে যেতে পারেন। পুরোপুরি 6:30। আমরা এখান থেকে 6টায় রওনা হয়েছিলাম আর ওই প্রায় 6টায় এসছি। আর কি, ট্যুর আপনার শেষ হয়ে গেল এটা দিয়েই। তবে এবার আপনার বাড়ি যাওয়ার পালা। বাড়ি আপনি কিন্তু যেদিন ফিরে আসছেন সন্ধ্যাবেলায় সেদিনই আপনি টিকিট করতে পারেন। এখন এখান থেকে দিল্লি, আর দিল্লি থেকে সোজা বাড়ি যেতে পারেন। যাই হোক, এবার একটু খরচের হিসাব নিয়ে বসি। এজেন্সি ধরে গেলে 6 দিনের ট্যুর 6 জনের জন্য ডিলাক্স প্যাকেজ 9,333 টাকা একজনের, স্ট্যান্ডার্ড প্যাকেজ 8,833 টাকা একজনের পড়বে। এটা শ্রীনগর টু শ্রীনগর কিংবা জম্মু। আর এই প্যাকেজের মধ্যে কী কী ইনক্লুড রয়েছে আর কি কি আপনার দিতে হবে সেটা ফোন করেই জেনে নিতে পারেন। এবার যদি আপনি নিজে এই ট্যুর করে থাকেন তাহলে ট্রেন কিংবা ফ্লাইট ভাড়া, যাওয়া আসা, 6 রাত 7 দিনের হোটেল ভাড়া, খাওয়া খরচ, গাড়ি ভাড়া, বিভিন্ন এন্ট্রি ফি, বিভিন্ন অ্যাক্টিভিটি ইত্যাদি সব কিছু মিলিয়ে 12 থেকে 13,000 টাকা পড়তে পারে। এবং এইটা কম বেশি হতে পারে, এটা আমি একটা আন্দাজ করে দিলাম। আর সময় যত যাবে এটার খরচও কিন্তু বাড়বে। কাশ্মীর ভ্রমণে 2-4টে কথা আমি বলে দিই। ট্রেনের টিকিট কিন্তু অনেক আগে কাটতে হবে, না হলে কিন্তু পাবেন না। শীতের পোশাক অবশ্যই নিতে হবে। সিম আপনি এখান থেকে নিতে পারেন, 3 থেকে 400 টাকা পড়বে ওই 1 মাসের জন্য, তারপর ওটা ফেলে দিতে হয়। আর ডাল লেক বা অন্য কোথাও কেনাকাটা করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এরা অনেক নকল জিনিস বিক্রি করে থাকে। আর অবশ্যই সতর্ক থাকবেন, বিভিন্ন স্ক্যাম হয় বিভিন্ন জায়গায়। কাশ্মীর ট্যুরে অবশ্যই বিভিন্ন জায়গায় দরদাম করতেই হবে, ওরা সব জায়গায় বেশি চেয়ে বসে থাকে।